নমস্কার দর্শক বন্ধুরা, হায়ার পেনশন নিয়ে রাজ্যসভায় আলোচনা হয়েছে। আর এই আলোচনার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন একটি বিষয় যা দেশের লক্ষ লক্ষ কর্মচারীর ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে যাদের কোম্পানিতে পিএফ সরাসরি পিএফওর মাধ্যমে পরিচালিত হয় না, বরং নিজস্ব প্রাইভেট পিএফ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্ন হচ্ছে, এই ধরনের কর্মচারীরাও কি হায়ার ইপিএস 95 পেনশনের সুবিধা পেতে পারেন? আর 15,000 টাকার ওয়েজ সিলিংয়ের উপরে যাদের বেতন ছিল, তাদের জন্য কি উচ্চতর বেতনের ভিত্তিতে পেনশনের পথ এখনও খোলা রয়েছে? 6 আগস্ট এই বিষয়টি রাজ্যসভায় ওঠে। বিজেপি সাংসদ ডক্টর অজিত মাধব রাও গোপছাড়ে এই বিষয়ে প্রশ্ন তোলেন। প্রশ্নের কেন্দ্রে ছিল 9 জুলাই 2026 মাদ্রাজ হাইকোর্টের রায় এবং এর আগে সুপ্রিম কোর্টের দেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ করে প্রশ্ন ছিল এক্সেমটেড এবং আনএক্সেমটেড এস্টাবলিশমেন্ট কর্মীদের ক্ষেত্রে হায়ার পেনশনের নিয়ম কি একইভাবে প্রয়োগ করা হবে? সহজ ভাষায় বললে, এক্সেমটেড এস্টাবলিশমেন্ট হলো এমন কোম্পানি বা প্রতিষ্ঠান যারা ইপিএফের অধীনে নির্দিষ্ট ছাড় পেয়েছে এবং যেখানে কর্মীদের পিএফ একটি নিজস্ব প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। অন্যদিকে আনএক্সেমটেড প্রতিষ্ঠানের কর্মীদের পিএফ সরাসরি ইপিএফওর ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এই পার্থক্যটি অনেক কর্মচারীর কাছে হয়তো শুধু প্রশাসনিক বিষয় বলে মনে হতে পারে, কিন্তু হায়ার পেনশনের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে সুপ্রিম কোর্টের 4 নভেম্বর 2022-এর ঐতিহাসিক সিদ্ধান্ত। ইপিএফও বনাম সুনীল কুমার বি এবং অন্যান্য মামলায় সুপ্রিম কোর্ট 2014 সালের ইপিএস সংশোধনকে বহাল রাখে। একই সঙ্গে আদালত স্পষ্ট করে যে হায়ার পেনশন সংক্রান্ত বিধান এক্সেমটেড এস্টাবলিশমেন্ট কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ শুধু কোনো কর্মচারীর কোম্পানি এক্সেমটেড হওয়ার কারণে তাকে হায়ার পেনশনের সুযোগ থেকে বাদ দেওয়া যাবে না। একজন কর্মচারী যদি প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেন এবং সংশ্লিষ্ট নিয়ম ও প্রক্রিয়া মেনে থাকেন, তাহলে শুধুমাত্র তার প্রতিষ্ঠানের ধরন দেখে তার দাবি বাতিল করা উচিত নয়। অন্তত আদালতের এই সিদ্ধান্তের গুরুত্ব এখানেই। পরবর্তীকালে বিভিন্ন আদালতেও একই ধরনের বিষয় সামনে এসেছে। 2026 সালের এপ্রিল মাসে কর্ণাটক হাইকোর্টের একটি মামলাতেও বলা হয় যে যোগ্যতা পূরণ করা এক্সেমটেড প্রতিষ্ঠানের কর্মীদের হায়ার পেনশনের দাবি শুধুমাত্র প্রতিষ্ঠানটি এক্সেমটেড হওয়ার কারণে বাতিল করা যাবে না। এবার আসি সেই 15,000 টাকার ওয়েজ সিলিংয়ের কথায়, কারণ এই সংখ্যাটি বহু কর্মচারীর কাছে দীর্ঘদিন ধরে একটি বড় প্রশ্ন। সাধারণ ইপিএস ব্যবস্থায় 15,000 টাকার ওয়েজ সিলিং গুরুত্বপূর্ণ, কিন্তু হায়ার পেনশনের বিষয়টি একটু আলাদা। এটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যারা নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী উচ্চতর প্রকৃত বেতনের ভিত্তিতে পেনশনের বিকল্প গ্রহণ করার যোগ্য ছিলেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। এই খবরের অর্থ এই নয় যে এখন ইপিএস 95-এর প্রত্যেক সদস্যের পেনশন স্বয়ংক্রিয়ভাবে তার সম্পূর্ণ বেসিক বেতনের ভিত্তিতে বেড়ে যাবে। এমন কোনো ঘোষণা এখনও দেয়া হয়নি যে প্রত্যেক পেনশনভোগীর পেনশন সঙ্গে সঙ্গে বাড়তে চলেছে। হায়ার পেনশনের ক্ষেত্রে যোগ্যতা গুরুত্বপূর্ণ, কতদিন অবদান দেয়া হয়েছে সেটি গুরুত্বপূর্ণ, আগের অবদানের ইতিহাস গুরুত্বপূর্ণ, জয়েন্ট অপশন গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইপিএফওর যাচাই প্রক্রিয়া। অর্থাৎ একজন কর্মচারীকে তার নিজের পরিস্থিতি অনুযায়ী যোগ্যতার বিষয়গুলি দেখতে হবে। তবুও রাজ্যসভায় এই প্রশ্ন ওঠা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ বহু কর্মচারী বছরের পর বছর ধরে অবসর পরবর্তী নিরাপত্তার দিকে তাকিয়ে আছেন। তাদের কাছে পেনশন শুধুমাত্র একটি সরকারি স্কিমের সংখ্যা নয়, এটি বাড়ি ভাড়া, ওষুধের খরচ,
সংসারের খরচ, বাজার খরচ, পরিবারের উপর নির্ভরশীল না হয়ে নিজের খরচ নিজে চালানোর ক্ষমতা। তাই হায়ার পেনশন নিয়ে আদালতের সিদ্ধান্ত কিংবা সংসদে প্রশ্ন ওঠার মতো প্রতিটি ঘটনা তাদের কাছে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন সবচেয়ে বড় বিষয় হলো 9 জুলাই 2026-এর মাদ্রাজ হাইকোর্টের রায় নিয়ে সরকারি অবস্থান কী হয় এবং এরপর এক্সেমটেড ও আনএক্সেমটেড দুই ধরনের প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কী প্রক্রিয়া নির্ধারণ করা হয়। রাজ্যসভায় ডক্টর অজিত মাধব রাও গোপছাড়ের তোলা প্রশ্নটি এই কারণেই গুরুত্বপূর্ণ। তবে আশার সঙ্গে বাস্তবতাটাও মনে রাখা দরকার। হায়ার পেনশনের পথ এক্সেমটেড প্রতিষ্ঠানের যোগ্য কর্মীদের জন্য আইনগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু এটিকে সমস্ত ইপিএস 95 পেনশনভোগীর পেনশন বাড়ানোর সরাসরি ঘোষণা হিসেবে দেখা ঠিক হবে না। আর 1000 টাকা থেকে ন্যূনতম পেনশন 7500 টাকা করার দীর্ঘদিনের দাবির বিষয়েও এই আলোচনায় কোনো সরাসরি অনুমোদনের ঘোষণা নেই। তাই খবরটি শুনে আশাবাদী হওয়া যেতে পারে, কিন্তু ভুল প্রত্যাশা তৈরি করা উচিত নয়। কারণ অবসরের পর একজন মানুষের হাতে যে পেনশন আসে সেটাই অনেক সময় তার জীবনের শেষ আর্থিক ভরসা। আর সেই ভরসার সঙ্গে যুক্ত প্রতিটি সিদ্ধান্ত তাই শুধু সরকারি নথির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একজন কর্মচারীর সারা জীবনের পরিশ্রম এবং তার বার্ধক্যের নিরাপত্তা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে, এবং পাশের বেল আইকনটিও অন করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।